নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ডুয়ার্সের 3 চা বাগান খুলছে 17 নভেম্বর। বোনাস এবং বকেয়া নিয়ে চূড়ান্ত বৈঠক সম্পন্ন। ভোট আসন্ন, নির্বাচন কমিশনের বিশেষ দলের উত্তরবঙ্গ সফর চলছে জোরকদমে। গোর্খা জনমুক্তি মোর্চার সর্বদলীয় বৈঠক সম্পন্ন হলো। বৈঠকে উপস্থিত মাত্র 5টি দল। বৈঠকে অনুপস্থিত বিমল গুরুং নিজেই। এবার আসছে বিস্তারিত সংবাদে। অবশেষে খুলতে চলেছে ডুয়ার্সের 3টি বন্ধ চা বাগান। আগামী 17 নভেম্বর থেকে বানারহাট ব্লকের রেড ব্যাংক এবং সুরেন্দ্রনগর ও নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগান পুনরায় চালু হচ্ছে। শনিবার সন্ধ্যায় পর্যন্ত শিলিগুড়ির দাগাপুরে অ্যাডিশনাল লেবার কমিশনের দফতরে দীর্ঘ দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন 3টি চা বাগানের মালিক ঋত্বিক ভট্টাচার্য, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সেন্ট্রাল কমিটির সহ সভাপতি সঞ্জয় কুজুর, সম্পাদক সুরেশ ওঁরাও, বানারহাট ব্রাঞ্চ সেক্রেটারি ধনবাহাদুর ছেত্রী, সহ সভাপতি রবিন রায় এবং বিজেপির বিটিডব্লিউইউ এর সভাপতি অমরনাথ ঝা সহ আরও অনেক শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। পুজোর আগে বোনাস এবং মজুরি সংক্রান্ত জটিলতার কারণে এই 3টি চা বাগান বন্ধ হয়ে যায়। ধরণীপুর বাগান শ্রমিক আন্দোলনের জেরে আলাদাভাবে বন্ধ হয়। আগের বৈঠকে সমাধান না হলেও এই দিনের বৈঠকে বাগান খোলার বিষয়ে ঐক্যমতে পৌঁছানো গিয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাগান খোলার সাথেই শ্রমিকদের বকেয়া মজুরি দিয়ে দেওয়া হবে। এরপরেই পুজোর বোনাসের বাকি অংশও মেটানো হবে। শ্রমিক সংগঠনের তরফে দাবি করা হয়েছে 1 কিস্তিতেই 20% বোনাস দেওয়া হোক। এছাড়াও শ্রমিকদের আন্দোলনের কারণে রাস্তা অবরোধ ও পরিবহন বিঘ্নের আশঙ্কা এড়াতে প্রশাসনের মধ্যস্থতার ভূমিকা নেওয়া হয়। চা রুটে আপাতত স্লো পাস ট্রাফিক নিয়ম চালু রাখার অনুরোধ জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। সব মিলিয়ে বোনাস ও বকেয়া নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে ডুয়ার্সের শ্রমিক সমাজে ফের আশার আলো উজ্জ্বল হলো। দুটো বাগান নিয়ে ছিল আজকে মিটিং, রেড ব্যাংক আর ধরণীপুর, দুটোই 17 তারিখ থেকে করছে। আর বাকি যে দেনা পাওনা সেটা ঠিকঠাক হয়েছে, কিছুটা হবে, বাকি আবার মিটিংয়ে বাকি সব ঠিকঠাক হবে। বাকি কত দেওয়া হবে না হবে নেক্সট মিটিংয়ে আবার দাবি দেওয়া আলোচনা হবে। না, আজকে আমরা এখানে রেড ব্যাংক, সুরেন্দ্রনগর, ধরণীপুর নিয়ে মিটিং বসছিলাম। আর মিটিংটা খুবই সাকসেসফুল হয়েছে। ধরণীপুর 17 তারিখ থেকে খুলছে। যে বোনাসটা বাকি ছিল, একটা ওয়েজটা বাকি ছিল, 20% বোনাস উনি দিবেন। আর একটা ওয়েজ যেদিনকে বাগান খুলবে 17 তারিখ 18 তারিখে ওয়েজ দিয়ে বাগানটা খুলে যাবেন। এবং সবাই ইউনিট সবাই ছিল এখানে, ওরা সবাই সহমতি হয়ে সাইনটা করেছে। আর রেড ব্যাংক আর সুরেন্দ্রনগর ওদেরও 17 তারিখ বাগান খুলছে। খোলার সঙ্গে সঙ্গে ওদের যে ওয়েজেস আছে ওগুলো দেবে। যে আরেকটা যে ওয়েজেসগুলো বাকি আছে বা লাইবিলিটিগুলো বাকি আছে ওটা পরে একটা মিটিং বসবে। মিটিং বসে টাইপ মিটিং করে ওটা সব সমাধান করা হবে। অবশ্যই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ করতে হবে। তবে এই সফর চলাকালীন বিভিন্ন জায়গা থেকে অনিয়মের অভিযোগ এবং চিত্র সামনে আসছে। জানা গিয়েছে কিছু এলাকায় বাড়িতে না গিয়ে এক জায়গাতে বসেই শিবিরের মাধ্যমে বিলি হচ্ছে ফর্ম। যদিও বেশিরভাগ ক্ষেত্রে বিএলওরা নিয়ম মেনে প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য যাচাই করছেন। কমিশনের নির্দেশ অমান্য করে কাজ প্রভাবিত করার অভিযোগে রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক বিএলওর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। কি বললো উনি, কি দিয়ে গেল? এই ফর্মটা দিয়ে বললো এটা ভয়ের কিছু নাই, এটা হচ্ছে যেভাবে বুঝাই দিল ভাবে ফিল আপ করতে বললো, ফিল আপ করে রেখে দিতে বললো। আর যখন কমপ্লিট হয়ে যাবে তখন তাদেরকে ফোন করলে অন্যরা এসে নিয়ে যাবে। কতজন সদস্য? আমরা 4 জন। সবার নামে? হ্যাঁ, সবার নামেই আছে, আমাদের 4 জনের নামে।
হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। মানে এসআইয়ের প্রক্রিয়াটা তো এখানে মোটামুটি ভালোই চলছে এসআইয়ের প্রক্রিয়াটা। যে বিএলও সাহেব আছে উনি বাড়ি বাড়ি ঢুকছে, সবাইকে বোঝাচ্ছে, দেখছি এবং ভালো মতনই বোঝাচ্ছে। কারো যদি কোনো প্রবলেম হয় বলছে যে যে ফোন করে জানাতে, কোনো অসুবিধা হলে তো সে বলে দেবে। ফর্ম ফিল আপে যদি কোনো অসুবিধা হয় যারা দলীয় এজেন্ট তারা কি যাচ্ছে? তারা যাচ্ছে কি পরে যাচ্ছে, যে কি তারা একটু খোঁজ খবর নিচ্ছে, আপনারা নিচ্ছেন খোঁজ খবর? আমরাও দেখছি। এই এলাকাতে কোনো সমস্যা রয়েছে? এই এলাকাতে কোনো সমস্যা নেই, এখন পর্যন্ত কোনো সমস্যা আসেনি। ফর্মটা বিলি করছেন? হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়ে ফোন করছি। কি বোঝাচ্ছেন? সব যেটুকু যা বোঝানোর, যে ফর্মের মধ্যে যেসব আছে, যে যেভাবে বুঝতে চাইছে বুঝিয়ে দিচ্ছি এবং তারা বুঝেও নিচ্ছে, করেও দিবে। কতটা কভার হয়েছে আপনার এলাকায়? আমার এটা প্রায় 75% কভার হয়ে গেছে। মানুষের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না না, কোনো কিছু ঠিকঠাক তো? ঠিকঠাক। আমি অ্যাকচুয়ালি সবার বাড়ি বাড়ি যাচ্ছি, কিন্তু কোনো বাড়িতে গেলে তারই হচ্ছে মানে ফ্যামিলির অনেক ভাগ থাকে, তখন ওই একটা বাড়িতে গেলে ওরা আমার কাছে নিজের থেকেই চলে আসছে, তখন আমি কি ওদের তো বলতে পারি না যে যাবেন না, তখন তাদেরকে সেখান থেকে আমি দিয়ে দিই। টেবিল নিয়ে বসেছিলেন দেওয়ার জন্য? না, টেবিল নিয়ে এরকম কোনো ব্যাপার নেই, টেবিল নিয়ে বসি নেই। কারো বাড়িতে গেলে লোকজন কি করে, একটা চেয়ার টেবিল তো দিবে, কারণ দেখেন এখানে 10টা বান্ডিল, এবার তার বাড়িতে গেলে সে টেবিল দিবে, 10টা বান্ডিল আমাকে মেলতে হবে। এবার 10টা বান্ডিলের মধ্যে একটা ফ্যামিলির 4 জনের নাম কিন্তু একই বান্ডিলে পাওয়া যাচ্ছে না, তখন আমাকে এই 10টা বান্ডিল থেকে খুঁজে খুঁজে দেখতে হয়। তো অটোমেটিক লোকজনকে বলতে হয় যে তোমরা একটা বেঞ্চ দাও, আমি এই বান্ডিলগুলোকে মেলি, সেখান থেকে খুঁজে খুঁজে দিই। মানে আমি তো হাতে 10টা বান্ডিল খুঁজতে পারবো না, এটাই ব্যাপার। এটা কোন এলাকা? এটা হচ্ছে 252 নম্বর পার্ট। শালবাড়ি না? হ্যাঁ, পশ্চিম শালবাড়ি। গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা সর্বদলীয় বৈঠকে দার্জিলিং পাহাড়ের মাত্র 5টি দল অংশগ্রহণ করেছিল। গোর্খা রাষ্ট্রীয় মুক্তি মোর্চা, ভারতীয় গোর্খা জনশক্তি ফ্রন্ট, অখিল ভারতীয় গোর্খা লীগ, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এতে অংশগ্রহণ করেনি। জিজেএম এর সর্বদলীয় বৈঠক ডাকা হয় এই বিষয়ে ঐক্যমতে পৌঁছানোর লক্ষ্যে যে দার্জিলিং পাহাড় এবং গোর্খা জাত ইস্যুতে তাদের নিযুক্ত মধ্যস্থতাকারীর সাথে দেখা করার সময় সমস্ত দলকে এক কণ্ঠে ও এক ইস্যুতে দাঁড়াতে হবে। দার্জিলিং পাহাড়ের বেশিরভাগ দলের অনুপস্থিতি স্পষ্ট করেছে যে পাহাড়ের বেশিরভাগ দলই গোর্খা জাত ইস্যু নিয়ে খুব একটা সিরিয়াস নয়। শুধু তাই নয়, অনেক রাজনৈতিক বিশ্লেষক অনুমান করছেন যে সর্বদলীয় বৈঠক ডেকেছেন তারা নিজেই এই বৈঠকের ব্যাপারে তেমন একটা সিরিয়াস নন। অনেকেই মনে করছেন যে গোর্খা জাত ইস্যু নিয়ে আলোচনার জন্য ডাকা এই সর্বদলীয় বৈঠকে দলের প্রধান বিমল গুরুংয়ের অনুপস্থিতিই এর প্রমাণ। তবে জিজেএম এর সাধারণ সম্পাদক রোশন গিরি বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, ভারতীয় গোর্খা ডেমোক্রেটিক ফ্রন্ট आज ऑल पार्टी मीटिंग दार्जिलिंग के जीटीएनएस कॉन्फ्रेंस हॉल में हुआ है। हम लोग ने विभिन्न पॉलिटिकल पार्टी को बुलाया, लेकिन इसमें ऑल इंडिया तृणमूल कांग्रेस, भारतीय गोरखा प्रजातांत्रिक मोर्चा, इंडियन गोरखा जनशक्ति फ्रंट, कांग्रेस, सीपीआईएम पार्टी नहीं आया। जेनेरेट का अपना सेंट्रल कमेटी मीटिंग था, तो हम लोग जब इंटरलोक्यूटर आएंगे तो हम लोग वन वॉइस गोरखालैंड स्टेट होना चाहिए, हम लोग ये रखेंगे। इंटरलोक्यूटर तो हम लोग का साथ खाली बात नहीं करेगा, स्टेट का साथ भी बात करेगा और स्टेक होल्डर्स के साथ भी बात करेगा, तो वहाँ पर भी वो लोग का बनाए रखेगा। हाँ, हम लोग का जो मांग है वो गोरखालैंड स्टेट हम लोग इंटरलोक्यूटर को रखेगा। अब जो सभा ने क्या पारित किया, आप लोगों ने वन वॉइस वन एजेंडा गोरखालैंड का নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। গোর্খা ভারতীয় জনজাতি মহাসংঘের সভাপতি MS রায় জানালেন, যদি কেন্দ্রীয় সরকার 2015 সালের শেষের দিকে দার্জিলিং পাহাড়ের 11 বর্ণের সমাবেশকে উপজাতি মর্যাদা না দেয়, তাহলে 2026 সালে নির্বাচন বয়কট করবে তারা। বহু বছর ধরে দার্জিলিং পাহাড়ের 11 বর্ণের সমাবেশ উপজাতি মর্যাদার দাবি করে আসছে। পশ্চিমবঙ্গ সরকার 2016 সালে কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করলে এখনো পর্যন্ত উপজাতি মর্যাদা পাওয়া যায়নি। আজ দার্জিলিং রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে একটি মিছিল শুরু হয়ে দার্জিলিংয়ের চকবাজারে পৌঁছলে জনসভায় পরিণত হয়। এত বছরের প্রচেষ্টার পরেও গোর্খা ভারতীয় জনজাতি মহাসংঘের সভাপতি MS রায় হুঁশিয়ারি দিয়েছেন, যদি ভারত সরকার 2025 সালের শেষের দিকে দার্জিলিং পাহাড়ের 11 বর্ণের সমাবেশকে উপজাতি মর্যাদা না দেয়, তাহলে তারা 2026 সালের নির্বাচন বয়কট করবে। एक जनसभा हुआ ये दार्जिलिंग का चौक बाजार जो हाट बनता है, चौक बाजार में रैली हुआ। ये हमारे 11 छूटे हुए जो जातियां हैं यहाँ दार्जिलिंग पहाड़ में, तराई डुवर्स में, हम लोगों को 1950 साल जब संविधान के अंतर्गत, भारत के संविधान के अंतर्गत जो ST रूल्स हुआ था, उसमें हम लोग छूट गए। और उसके बाद हम लोग को अज्ञानता के कारण हम लोग कुछ नहीं बोल सके। जब जो हुए ST में इन अंतर्भुक्त है, उन लोगों को देखा हम लोगों ने कि 40 साल के बाद 1997 का 2000 का आसपास वो लोग बहुत ऊपर उठ गए, हम लोग नीचे का नीचे ही रह गए। तब हम लोगों ने सोचा कि हम लोग ऐसा क्यों हो रहा है। तब हम लोग बातचीत करने के बाद हम लोग को ये महसूस हुआ कि हाँ, ये तो भारत सरकार ने जो सुविधा दिए हैं हम लोग को तो मिला ही नहीं है। हम लोग तो ओरिजिनल जनजाति है। हम लोग तो 1931 में हिल ट्राइबल थे, 1941 में भी हिल ट्राइबल थे, लेकिन जब 1950 में अंतर्भुक्त किया, सिर्फ 2 ही जातियों को किया है। ये तो हम लोगों को मालूम ही नहीं है, हम लोगों को पता ही नहीं था कैसा होता है, क्या होता है। तब 50 साल के बाद हम लोग को थोड़ा थोड़ा महसूस होने लगा और हम लोग इसको लिए आगे काम करने के लिए शुरू किया। तो बहुत देर हो गया, हम लोग इतना पिछड़ गए हैं ना। अभी जब देखते हैं आप सभी जगह ये ट्राइबल जो 2003 में भी हुआ, सुब्बा, लिम्बुअन, तामांग, ये लोग भी बहुत आगे निकल गए, लेकिन हम लोग पीछे का पीछे ही रह गया। अभी हम लोगों का ऐसा हुआ, हम लोग को जीना भी बड़ा मुश्किल हो गया है। इतना मैंने ऊपर तो हम उठ ही नहीं सकते जब तक हम लोग ट्राइबल ST में अंतर्भुक्त नहीं होंगे। पर सरकार हम लोगों को ऊपर नहीं उठाते, हम लोग तो ऐसे ही रह जाएंगे। और ये ऐसे ही हालत रहा तो हम लोग विलुप्त ही रह जाएगा। ये 11 जात नहीं रहेगा। ये दार्जिलिंग तराई डुवर्स में 11 जात का अस्तित्व ही खत्म हो जाएगा। इसलिए हम लोग सरकार के साथ मांग कर रहे हैं, उन लोगों को, हम लोगों को भी जो 1931 और 1941 में जो था हम लोगों का स्टेटस, और जो लोग हुए हैं ट्राइबल हुए, वो लोग हम लोग एक समान था, इसलिए हम लोगों को भी ST दे दीजिए। अभी आप नेक्स्ट प्रोग्राम क्या रहेगा? अभी तो वोट भी आने वाला है, तो आप लोग क्या करेंगे? अभी इस बार भी सुनवाई ना हुआ तो आप लोगों का क्या नेक्स्ट स्टेप क्या रहेगा? अच्छा, ये वोट तो अभी देरी है, अभी 2026 में वोट होने वाला है। अभी हम लोगों का मांग है 2026 से आगे हम लोगों को ST का दर्जा देना चाहिए। यदि ST का दर्जा नहीं हुआ उसका बाद हम लोगों ने ठीक कर लिया, हम लोग क्या करेंगे? हम लोग बॉयकॉट करेंगे, हम लोग ज्यादा से ज्यादा वोट करेंगे। ये हम लोग ने तय करके रखा है। क्या करेंगे? वोट बॉयकॉट करेंगे या ज्यादा से ज्यादा वोट करेंगे। অবশেষে বন্যা দুর্গত পরিবার রাজু মাহালির গরুকে মেরে ফেলা সেই ঘাতক চিতাবাঘটি বন দপ্তরের পেতে রাখা খাঁচায় ধরা পড়ল। শনিবার সন্ধে নাগাদ চিতাবাঘটি ধরা পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা আসেন। তারা চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ির প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যান বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত 5ই অক্টোবর বিধ্বংসী বন্যায় বামনডাঙ্গার মডেল ভিলেজের সাথে বিচ লাইনের রাজু মাহালির বাড়িও ভেসে যায়। 6ই অক্টোবর থেকে রাজুর ফ্যাক্টরির কাছে বামনডাঙ্গার টি গার্ডেন প্রাইমারি স্কুলে তার পরিবারকে নিয়ে আশ্রয় নেন। কয়েকটি গরুও ভেসে গিয়েছিল। বেঁচে ছিল একটি গরু। সেই গরুটিকে স্কুলের বারান্দায় বেঁধে রেখেছিলেন রাজু, কিন্তু পরের দিন 7ই অক্টোবর রাত্রে চিতাবাঘ তার গরুটিকে তুলে নিয়ে খেয়ে ফেলে বলে জানা গিয়েছে। সেদিন থেকেই পাশের গুয়াবাড়ি সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রেখেছিলেন বনকর্মীরা। শনিবার অবশেষে সেই ছাগল খেতে এসেই খাঁচায় বন্দী হয়ে যায় চিতাবাঘটি। আবারও ধূপগুড়িতে পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার কালীরহাট সংলগ্ন বিনাপানি এলাকায়। জানা গিয়েছে, রবিবার সকালবেলায় 9টা নাগাদ রেশন সামগ্রী নিয়ে বাড়ি ফেরার পথে একটি টোটো, টাটা এসি এবং একটি সাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাইকেল আরোহী বৃদ্ধ দ্বিজেন্দ্রনাথ রায় 86 বছর বয়সী ওই ব্যক্তি গুরুতর জখম হন। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত দ্বিজেন্দ্রনাথ রায়ের ছেড়ে ত্রিপুরা পুলিশে কর্মরত। খবর পেয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে ওই এলাকায়। আমার শ্বশুর রেশন আনতে আসছে, তারপরে আমাকে ফোন করলো সালার বউ। তারপরে তো আসলাম, আসি শুনতেছি হাসপাতালে নিয়ে আসলো শ্বশুরকে। তারপরে কিছুতে আসি শুনি শ্বশুর মারাই গেল। কিছু কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই তো ওখানকার লোক বলতেছে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। কয়টি টোটো ছিল না টাটা সুমো ছিল না সাইকেল ছিল? ওটা তো পিকআপে আমরা বলি। এখন আর কি, তার সাথে কি টুকটুকি ছিল? হ্যাঁ, ওরা তো বলতেছে একটা টুকটুকি ছিল, আর বুড়া সাইকেলে ওই বাড়ি আর একটা পিকআপ ছিল। হ্যাঁ। কোন জায়গার ঘটনা? এটা বিনাপানি। বয়স কত হয়েছে তার? বয়স প্রায় 80 পার। 80 পার। বাড়িতে আর কেউ ছিল না রেশন আনার? না, আর কেউ ছিল না। ও এক ভাই আছে, একটা ব্রেন্টের ডিবেট আছে, তো ও বাড়িতেই থাকে। আর শালার বউ আছে। তোমার শালা কি করে? আমার শালা ত্রিপুরায়। সবুজ মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ডুয়ার্সের 3 চা বাগান খুলছে 17 নভেম্বর। বোনাস এবং বকেয়া নিয়ে চূড়ান্ত বৈঠক সম্পন্ন। ভোট আসন্ন, নির্বাচন কমিশনের বিশেষ দলের উত্তরবঙ্গ সফর চলছে জোরকদমে। গোর্খা জনমুক্তি মোর্চার সর্বদলীয় বৈঠক সম্পন্ন হল। বৈঠকে উপস্থিত মাত্র 5টি দল। বৈঠকে অনুপস্থিত বিমল গুরুং নিজেই। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।